চক্রের শিশুশ্রম, দুরন্ত শৈশব হারিয়ে যাচ্ছে কঠিন বাস্তবতায়। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সুরক্ষা বাড়াতে আলাদা দফতর তৈরির তাগিদ। দক্ষিণের রক্ষা কবচ, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে 23 বছরে 30 বার আগুন, পুড়েছে শত শত একর বনভূমি। মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভালো মানের চিংড়ি পোনার সংকট, মৌসুমের শুরুতে দুশ্চিন্তায় চাষিরা। মানসম্মত হ্যাচারি ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। এবং ব্যক্তিগত মহল্লাকে বস্তি দেখিয়ে কোটি টাকার প্রকল্প পাস। চুয়াডাঙ্গা পৌরসভার 6টি পাড়ার উন্নয়নে অনিয়মের অভিযোগ, সদুত্তর নেই কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। অসাধু বন কর্মকর্তা ও মৎস্যজীবীদের দৌরাত্ম্য, আইনের ফাঁক ফোকর, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ নানা কারণে গত 23 বছরে 30 বার আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে। এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা এই ম্যানগ্রোভ বন। ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বিস্তীর্ণ উপকূলকে রক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তবে প্রায় প্রতি বছরই এই বনে লাগছে আগুন। বন বিভাগের তথ্য মতে গত 23 বছরে সুন্দরবনের পূর্ব বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 30টি। এতে পুড়েছে একরের পর একর বনভূমি। সবশেষ গত 22 মার্চ থেকে পরপর কয়েক দফায় আগুনে পুড়েছে সুন্দরবনের বেশ কিছু এলাকা। অভিযোগ রয়েছে মাছ শিকার করতে গহীন বনে প্রবেশ করে আগুন দেয় অসাধু জেলেরা। এছাড়া মৎস্যজীবী ও মোয়ালদের অসচেতনতার কারণেও আগুন লাগে কখনো কখনো। হরিণের ফাঁদ পাতে এবং ওই অনেক দেখা যাচ্ছে ওই জাইলিয়া ওই যে ফেরিজাল পাতে। সে জায়গা হরিণ থাকে, বাঘ থাকে, সাপ থাকে। যদি আগুন যদি দেয়, যদি আগুনের ভিতরে আটকে যায় তাইলে হ্যাঁ মারা যাবে। জাতীয় সম্পদ রক্ষার জন্য এদের আইনের আওতায় আনা একান্ত দরকার। এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন করে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি পরিবেশবিদদের। এটার সাথে স্থানীয় অসাধু কিছু ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী, তারা এটার সাথে যুক্ত বলে মনে করি। ড্রোনের মাধ্যমে আমাদের সতর্ক নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে। বন বিভাগের যে টহল আছে তার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং টহল জোরদার করতে হবে। বনে আগুন লাগা ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ভোলা, আরুয়া, বের এবং খরমাই 3টি নদী খনন করা হবে। অবশ্যই আমরা প্রকৃত দোষীদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। বন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট। খুলনা ঈদবাজারে উপচে পড়া ভিড়। শেষ সময়ে উপচে পড়া ভিড় নগরীর মার্কেটগুলোতেও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন বাজার ও শপিং মলগুলোতে চলে ঈদের কেনাকাটা। বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দের পোশাক কিনছেন তারা। এদিকে পর্যাপ্ত পছন্দের পোশাক থাকলেও ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা বেশি। ভালো মানের পোনার সংকট, মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় খুলনা অঞ্চলের চিংড়ি চাষিরা। ভাইরাসমুক্ত পোনা না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে তারা। এ নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে খুলনার গল্লামারীতে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুমেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। খুলনা অঞ্চলের ভালো মানের চিংড়ি পোনার যে সংকটের কথা আমরা প্রতিবেদনে দেখছিলাম, সে বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন, তাদের আসলে পরিকল্পনা কি, সেই বিষয়ে কথা বলবো মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রির সাথে। জনাব সরোজ কুমার মিস্ত্রি, আপনাকে স্বাগত। শুরুতে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যেটি বলছিলাম যে চাষিদের কাছে এই গলদা বা বাগদা চিংড়ি চাষের যে মৌসুম শুরু হচ্ছে, এই মুহূর্তে তারা আসলে ভালো মানের পোনা আসলে পাচ্ছেন না, তারা আসলে প্রস্তুত আছেন। আপনারা আসলে বিষয়টা অবহিত কিনা এবং এই বিষয়ে আসলে কি ভাবছেন? ধন্যবাদ। বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, এই বিশেষ করে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, এই অঞ্চলে চিংড়ি চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা এবং আমরা এখান থেকে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তো এই চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি যেটা বলেছেন যে পোনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো এই বাগদা চিংড়ি পোনা উৎপাদন, বিশেষ করে এসপিএফ পোনা,
জীবাণুমুক্ত পোনা চাষিদের নিকট পৌঁছে দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর ইতিমধ্যেই নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা এসপিএফ যে পোনা, যেটা ভাইরাসমুক্ত পোনা উৎপাদনের জন্য মৎস্য অধিদপ্তর গ্রান্ট সহায়তার আওতায় বেশ কয়েকটি হ্যাচারিকে প্রণোদনা দিয়েছে। খুলনা অঞ্চলে এরকম 3টি হ্যাচারি রয়েছে, এছাড়া কক্সবাজার অঞ্চলেও বেশ কিছু হ্যাচারি রয়েছে। এছাড়া আমাদের খুলনা অঞ্চলে 5টি নার্সারি পয়েন্ট রয়েছে, যেখানে আমরা এসপিএফ পোনা উৎপাদন এবং নার্সারি করে চাষিদের মাঝে আমরা সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি যে এবছর আমরা চাষিদের চাহিদা অনুযায়ী এসপিএফ পোনা এখান থেকে মোটামুটি আমরা সরবরাহ করব। আরেকটা যে বিষয় হচ্ছে কি, চাষিরা আসলে ভালো মানের শুধু পোনার বাদেও ঘেরটা ঠিকভাবে চাষ করছেন কিনা আপনারা সেই পরামর্শ দিয়ে থাকেন, সেখানে আসলে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আরেকটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে অবকাঠামো উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখেছি যে আমাদের চিংড়ি ঘেরগুলোতে, যে সনাতন পদ্ধতিতে চিংড়ি ঘেরগুলোতে পানির গভীরতা 1 ফুট 2 ফুট বা 2.5 ফুট এরকম থাকে এবং এটি এখন যে গরম শুরু হয়েছে, এই গরমে পানি গরম হয়ে যায়, পানি গুণাগুণ নষ্ট হয়ে যায়, চিংড়ির শরীরে একটা পীড়ন তৈরি হয় এবং অনেক সময় চিংড়ি মারাও যায়। যার জন্য সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট থেকে ক্লাস্টার ফার্মিং ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমরা 7,500 চাষি নিয়ে আমরা কাজ করেছি এবং সেখানে আমাদের অবকাঠামো উন্নয়ন, মাটি কেটে পানির গভীরতা বৃদ্ধি করা হচ্ছে, তাদের ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে যেমনটি শুনছিলাম যে মৎস্য দপ্তর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে প্রকল্পের আওতায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন যে এইসব প্রকল্প আসলে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে পোনা আরো ভালো পাওয়া যাবে এবং এই অঞ্চল থেকে চিংড়ি উৎপাদন আরো বাড়বে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিংড়ির পোনা সংকট নিয়ে আলোচনার সবশেষ। এবং সরাসরি ছিলাম খুলনায় চিংড়ি পোনা সংকট নিয়ে, সঙ্গে ছিলেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা। ব্যক্তিগত বাসাবাড়িকে বসতি দেখিয়ে চুয়াডাঙ্গায় প্রকল্প পাশ করিয়ে অনিয়ম করার অভিযোগ উঠেছে। পৌরসভা 6টি পাড়ার কাগজে কলমে বস্তি দেখানো হলেও মূলত এসব এলাকায় রয়েছে পুরানো জনপদ, অথচ স্থানীয়দের না জানিয়ে তাদের বাসস্থান বস্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের কাজের মধ্যে ছিল সড়ক ও ফুটপাত নির্মাণ, সোলার প্যানেলযুক্ত সড়ক বাতি ও শৌচাগার। বিভাগের সময় আরেকবার উদ্বোধন হয়েছে 6 বছর আগে, কিন্তু এখনও চালু হয়নি ঝিনাইদহের 4টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র হাজার হাজার মানুষ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত গ্রাম দুধসর, এখানকার মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে সরকার নির্মাণ করে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আনুষ্ঠানিক উদ্বোধন হলেও জনবল নিয়োগ না হওয়ায় আজও চালু হয়নি হাসপাতালটি। একইভাবে সদরের দক্ষিণ কাষ্টসাগরা, কালীগঞ্জ পৌরসভা, শৈলকুপার কাছেকোল গ্রামে নির্মিত হাসপাতালগুলো জনবলের অভাবে পড়ে আছে। সেবা যত্ন আমরা সেরকমের পাইনি, এমন সময় আছে ওষুধই থাকে না। প্রায় 6 বছর এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এ পর্যন্ত চালু হয় নাই। তবে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় ব্যবস্থাপনায় হাসপাতালটি কোনো মতো চালু রাখা হয়েছে। আশা করতেছি যে আগামী হয়তো 2-1 বছরের মধ্যে আমরা পূর্ণ মাত্রায় জনবল পেয়ে যাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালগুলো নির্মাণে প্রতিটির ব্যয় হয়েছে 5,20 লাখ টাকা, যা বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2018 সালে হাসপাতালগুলো উদ্বোধন করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।